ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 9-এর অধ্যায় 16 বৃত্তের পরিধি কষে দেখি 16। আজকে 19-এর দাগের যে বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ, সেখান থেকে অঙ্কগুলি সুন্দর ও সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। তাই তোমাদেরকে প্রত্যেককে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে বোঝার চেষ্টা করবে। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো 19-এর দাগের 1-এর অঙ্ক কি আছে। একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত হবে? ঘড়ির ঘন্টার কাঁটা, আমরা জানি ঘন্টার কাঁটা এক ঘর গেলে, অর্থাৎ যদি 12 ঘর থেকে 1-এর ঘর কিংবা 1-এর ঘর থেকে 2-এর ঘর যায়, তাহলে এক ঘর গেলে 1 ঘন্টা সময় লাগে। মিনিটের কাঁটা 12 ঘর থেকে যদি 1-এর ঘর যায় 5 মিনিট হয়, অর্থাৎ 12 ঘর থেকে শুরু করে আবার পুনরায় 12 ঘরে ফিরে আসতে ঘন্টার কাঁটার সময় লাগে 12 ঘন্টা এবং মিনিটের কাঁটার সময় লাগে 1 ঘন্টা। তাহলে ঘন্টার কাঁটার গতিবেগ কম এবং মিনিটের কাঁটার গতিবেগ কিন্তু বেশি। এবার ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো 19-এর দাগের 1-এর এমসিকিউ, আমরা জানি এমসিকিউ ডান দিকে সরল করে তার সমাধান করতে হয় এবং বাম দিকে উত্তরটি লিখতে হয়। তাহলে ডান দিকে আমি সরল করব। মনে করি ঘড়িটির ব্যাসার্ধ আমি ধরে নিলাম, ব্যাসার্ধ সমান আর একক। তাহলে ঘড়িটির পরিধি হবে সমান 2πr একক। এবার দেখো এই 2πr একক দূরত্ব ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যায় 1 ঘর, তাহলে 2π একক দূরত্ব 2πr একক দূরত্ব 12 ঘন্টায় ঘন্টার কাঁটা 1 বার অতিক্রম করে। অতএব ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যায় 1/12 ঘন্টায় যায়, তাহলে 2πr, তাহলে 1 ঘন্টায় যাবে 2πr/12 একক। এবার মিনিটের কাঁটা 1 ঘন্টায় যায় 2πr একক। অতএব ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত সমান, ঘন্টার কাঁটার গতিবেগ 1 ঘন্টায় 2πr/12,
তাহলে 2πr/12 ইজ টু মিনিটের কাটার গতিবেগ 1 ঘন্টায় 2πr সমান 2πr/12 ইন্টু 1/2πr। 2πr ক্যান্সেল হয়ে গেল, সমান 1/12 সমান 1:12। তাহলে 1 দাগের উত্তরটি হলো 1:12, যেটি অপশন এ তে আছে। এটি হয়ে গেল 1 দাগের এমসিকিউ উত্তর। খুবই সহজ অঙ্ক। এইভাবে প্রথমে ডান দিকে সরল করে তার উত্তরটি বের করতে হয় এবং বাম দিকে উত্তরের অপশানটি লিখে দিতে হবে। তারপর 19 দাগের 2 অঙ্কটি দেখো। একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সমান πx/100 মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সময় লাগবে। এখানে 4টি অপশান আছে, তার মধ্যে কোনটি হবে হিসেব করে দেখতে হবে। তাহলে প্রথমে আমাকে বৃত্তাকার যে পার্কটি আছে তার ব্যাস বা ব্যাসার্ধ ধরে নিতে হবে। তাহলে ব্যাস বরাবর দূরত্ব এবং বৃত্তাকার পরিধি বরাবর দূরত্বটা পেয়ে যাব। সেখান থেকে আমরা সহজেই হিসেব করে নেব। তাহলে দেখো, মনে করি বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ সমান r একক। অতএব ব্যাস সমান 2r একক এবং পরিধি সমান 2πr একক। এইবার বৃত্তাকার পার্কটি সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সমান πx/100 মিনিট সময় লাগে। তাহলে সম্পূর্ণ একবার পরিক্রমণ করার অর্থ 2πr একক দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে 2πr একক দূরত্ব যায় πx/100 মিনিটে। 1 একক দূরত্ব যাবে তার থেকে কম, তাহলে πx/100 গুণিত 1/2πr মিনিটে। এবার ব্যাস বরাবর গেলে 2r ব্যাস, 2r একক দূরত্ব যাবে πx/100 ইন্টু 1/2πr। 2r যেতে বেশি লাগবে, তাহলে গুণিত 2r। এইবার এটিকে কাটাকাটি করে সরল করে দিই, তাহলে কি পেয়ে যাব, পাই কেটে গেল, 2 আর কেটে গেল, সমান কি থাকলো x/100 মিনিটে। তাহলে ব্যাস বরাবর যেতে সময় লাগবে x/100 মিনিট, যেটি কিনা অপশান বিতে আছে। তাহলে 2 দাগের অ্যান্সারটি হলো অপশান বি। এটি 2 দাগের এমসিকিউর উত্তর। ঠিক আছে। তারপর দেখো 3 দাগে, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? এখানে 4টি অপশান দেওয়া আছে। এখানে প্রথমে বলেছে দেখো, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, অর্থাৎ বৃত্তটি বর্গক্ষেত্রের ভিতরে আছে এবং অন্তর্লিখিত অর্থাৎ বর্গক্ষেত্রের মধ্যে বৃত্তটি কিন্তু সীমাবদ্ধ আছে। এই রকম একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি, তাহলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত? এটি ছবি আঁকলেই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখো, ABCD বর্গক্ষেত্র ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত বর্গক্ষেত্রের ভিতরে আছে, অর্থাৎ অন্তর্লিখিত। ভিতরে আছে মানে অন্তর্লিখিত কথাটির অর্থ হচ্ছে বৃত্তটি কিন্তু পুরো বর্গক্ষেত্রটির মধ্যেই থাকবে
অন্তর্লিখিত মানে কিন্তু এরকম ব্যাপার নয় যে এটি বর্গক্ষেত্র, এইখানে একটি বৃত্ত আমি এঁকে দিলাম। এইটা কিন্তু বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত অন্তর্লিখিত নয়। অন্তর্লিখিত কথার অর্থ এর মধ্যে এই যে বৃত্তটি একে কিন্তু বর্গক্ষেত্রকে টাচ করে থাকবেই ভিতরে। এইটা হচ্ছে বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত অন্তর্লিখিত। তাহলে এই ছবিটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সঙ্গে সমান। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যও হবে 10 সেমি, কারণ ছবিটা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যও হবে 10 সেমি, যেটি কিনা অপশান এতে আছে। তাহলে 3-এর দাগের উত্তর হয়ে গেল এ। খুবই সহজ, কিন্তু পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। তারপর 4-এর দাগের অঙ্ক দেখো, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, এইখানে 4টি যে অপশান দেওয়া আছে তার মধ্যে কোনটি হবে আমাকে বেছে নিয়ে লিখতে হবে। এখানে বলা আছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। তাহলে বর্গক্ষেত্রে পরিলিখিত কথার অর্থ হচ্ছে বর্গক্ষেত্রের বাইরে কিন্তু বৃত্তটি থাকবে, অর্থাৎ বর্গক্ষেত্রটি 4টি শীর্ষবিন্দুকে বৃত্তটি কিন্তু স্পর্শ করে থাকবে, সেইভাবেই বৃত্তটি আঁকতে হবে। দেখো ছবিটা আঁকলেই বুঝতে পারবে। এইখানে যে ও কেন্দ্রীয় বৃত্তটি এঁকেছি, এই বৃত্তটি ABCD বর্গক্ষেত্রে পরিলিখিত, অর্থাৎ বর্গক্ষেত্রের বাইরে বৃত্তটি আঁকা আছে। এই বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি। তাহলে এটা যদি 5 সেমি দেওয়া থাকে, আমাকে ব্যাসটি বের করতে হবে। বৃত্তটির ব্যাস, ব্যাস হচ্ছে যে কোনো একটি কর্ণ যদি যোগ করি, যেমন এখানে BD কর্ণ যোগ করেছি, BD কর্ণ কিন্তু এই বৃত্তটির ব্যাস। এবার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি, আগেই শিখেছি। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2 ইন্টু বাহু। তাহলে √2, এখানে বাহু আছে 5, তাহলে 5√2 সেমি। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম 5√2 সেমি। এখানে বর্গক্ষেত্রের কর্ণ BD সমান 5√2 সেমি। তাহলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হয়ে যাবে 5√2 সেমি, যেটি কিনা অপশান এর দাগে আছে। তাহলে এর দাগটি হয়ে গেল এই MCQর উত্তর। খুবই সহজ, সুন্দরভাবে ছবিটি এঁকে বুঝে নিতে হবে। ঠিক আছে। তারপর 5-এর দাগের দেখো অঙ্কটি, একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া। বৃত্তের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর কত হবে? এখানে 4টি অপশান আছে, এদের মধ্যে কোনটি হবে হিসাব করে আমাকে লিখতে হবে। তাহলে বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া, প্রথমে বৃত্তাকার বলয়টি আমাকে আগে জানতে হবে কিভাবে হয়, কি জিনিস, ছবিটা আগে দেখে নিই। দেখো এইখানে যে ছবি এঁকেছি, ও কেন্দ্রীয় দুটি বৃত্ত, একটির ব্যাসার্ধ OA আর একটির ব্যাসার্ধ OB। এই একটি বৃত্ত আর একটি বৃত্ত তাকে বাইরে রেখেছে, একটি বাইরে একটি ভিতরে। এই যে রাস্তা যেটি, এই চওড়াটি হচ্ছে বলয়। এই বলয়টি বলেছে 5 সেমি চওড়া, তার মানে এখান থেকে এইটি হচ্ছে 5 সেমি। তাহলে এখান থেকে এটি 5 সেমি, এখান থেকে এটি 5 সেমি। এবার আমি যদি ভিতরের ব্যাসার্ধ R2 ধরি, বাইরের ব্যাসার্ধ R1 ধরি, তাহলে R1 মাইনাস R2 সমান কত আসবে? এইটি, অর্থাৎ যেটি চওড়া সমান 5 সেমি। তাহলে বলয়টির যা চওড়া হবে বা যা দৈর্ঘ্য হবে, বলয়টি হচ্ছে এইটি, যত সেন্টিমিটার বা মিটার চওড়া, বৃত্ত দুটির ব্যাসার্ধের অন্তর তত সেন্টিমিটার বা তত একক হবে। এখানে তাহলে বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর হবে 5 সেমি, যেটি অপশান
এতে আছে। খুবই সহজ, সুন্দরভাবে শুধু বুঝে নিতে হবে। তারপর 20 দাগে চলে এসো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ এসে টাইপের কোয়েশ্চেন। 1 দাগে কী আছে, একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? দেখো এখানে একটি অর্ধবৃত্তের ছবি এঁকেছি, যার ব্যাস AB ও কেন্দ্র। অর্ধবৃত্তের ব্যাসার্ধ R একক হলে অর্ধবৃত্তটির পরিসীমা সমান, আমরা জানি এইটি হচ্ছে 2 পাই আর এর অর্ধেক, অর্থাৎ পাই আর, এবং এইটি হচ্ছে আর আর 2r। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা হয়ে গেল পাই আর প্লাস 2r একক। এখানে অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া আছে 36 সেমি, তাহলে শর্তানুসারে এখান থেকে পেয়ে যাব পাই আর প্লাস 2r সমান 36, অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ 2r সমান বের করতে হবে। তাহলে প্রথমে r বের করি, r কমন নিয়ে নিলাম, পাই প্লাস 2 সমান 36, বা r কমনে থাকলো, পায়ের মান 22/7 যুক্ত 2 সমান 36, বা আর ইন্টু এটা যোগ করলে পাবো 22 যুক্ত 14/7 সমান 36, বা আর সমান 36 গণিত এটা উল্টে যাবে 7, এটা হয়ে যাবে 22 আর 14 36, 36 ক্যান্সেল হয়ে গেল, তাহলে বেরিয়ে গেল 7। তাহলে আর এর মান পেয়ে গেলাম 7। আর হচ্ছে ব্যাসার্ধ, বা 2r সমান হয়ে যাবে 2 গুণিত 7 সমান 14। অর্ধবৃত্তের পরিসীমা যেহেতু 36 সেমি দেওয়া ছিল, তাহলে অর্ধবৃত্তের ব্যাসার্ধ আমি একক সেমিতে ধরে নেব। এখানে তাহলে একক চলে আসবে, পরিসীমাটি সেমি, তাহলে ব্যাস হয়ে যাবে 14 সেমি। অতএব অর্ধবৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য, অর্ধবৃত্তটির ব্যাস সমান 14 সেমি। খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। তাহলে দেখো অঙ্কগুলি খুবই সহজ লাগছে, তাই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। এবার চলে এসো পরের অঙ্ক, 20 দাগের 2 অঙ্ক। একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে? তাহলে মিনিটের কাঁটার দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 7 সেমি। আমরা জানি যে ঘড়ির কাঁটা, মিনিটের কাঁটা বা ঘন্টার কাঁটা, এখানে মিনিটের কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে মিনিটের কাঁটার দৈর্ঘ্য যদি 7 সেমি হয়, মিনিটের কাঁটাটি যখন পুরোটি একবার পরিক্রমণ করে, অর্থাৎ বৃত্তাকারে যখন পুরো পরিধিটি পরিক্রমণ করবে, তখন কিন্তু 360 ডিগ্রি কোণ তৈরি করবে। সেই 360 ডিগ্রি কোণ তৈরি করতে তাকে বৃত্তাকার পথটির পরিধি পরিক্রমণ করতে হবে। এখানে ঘড়ির মিনিটের কাঁটার যেটি দৈর্ঘ্য, সেইটি হচ্ছে ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তাহলে একটি ছবি আঁকলে সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো ও কেন্দ্রীয় বৃত্ত এঁকেছি, এটি যদি একটি ঘড়ি মনে করি, এই ঘড়ির কাঁটার মিনিটের কাঁটা, ও এ হচ্ছে মিনিটের কাঁটা, তাহলে তার দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি। তাহলে এই ও এ ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করলে যে বৃত্তটি হবে, এই বৃত্তটিকে পুরোটি পরিক্রমণ করতে মিনিটের কাঁটাকে যেতে হবে 2 পাই আর দূরত্ব, যেখানে আর এর মান 7 সেমি, এবং পুরোটি একবার পরিক্রমণ করলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করতে মিনিটের কাঁটাকে অতিক্রম করতে হবে এই 2 পাই আর দৈর্ঘ্য।
তাহলে মিনিটের কাঁটা (360° কোণ ঘুরতে পথ যায় বা দৈর্ঘ্য যাবে পথ যায় 2π × 7 সেমি। 1° কোণ ঘুরতে পথ যাবে তাহলে কত 2π × 7/360° সেমি। 360 ডিগ্রি আর আসবে না যেহেতু 1° করছি, তাহলে 360। এবার 90° কোণ ঘুরতে যেতে হবে তাকে 2π × 7 × 90/360 সেমি। এটাকে এবার যদি সরল করি 0 0 কাটলো, 9 4 36, 2 2 4 সমান হয়ে গেল π/2 সেমি। পায়ের মান আমি বসিয়ে দিলাম 22-এর, এখানে একটা 7 থেকে গেছে, × 7, 22-এর 2 × 7, পায়ের মান বসিয়ে দিলাম 22-এর 7, আর এই একটা 7 আগের থেকেই ছিল, তো সেমি। 7 7 কেটে গেল, 2 11 সমান হয়ে গেল 11 সেমি। তাহলে 90° কোণ ঘুরতে মিনিটের কাঁটাকে 11 সেমি দৈর্ঘ্য যেতে হবে। 90° কোণ ঘুরতে মিনিটের কাঁটাকে 11 সেমি দৈর্ঘ্য যেতে হবে। ঠিক আছে, তারপর 20 দাগের 3 অঙ্ক দেখো, কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত। তার বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অর্থাৎ বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত এবং পরিবৃত্ত হচ্ছে বর্গক্ষেত্রের বাইরে বৃত্ত, এই দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত হবে। তাহলে ছবি আঁকে ভালো করে বুঝে নিই, তারপর অঙ্কটি খুব সহজেই করা যাবে। দেখো এখানে ও কেন্দ্রীয় যে বৃত্ত বর্গক্ষেত্রের ভিতরে আছে তার ব্যাসার্ধ ও কিউ বা ওপি, এর ব্যাস হবে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান। আবার এটি হচ্ছে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত। এবার বর্গক্ষেত্রের পরিবৃত্ত যেটি বাইরে বৃত্ত আছে তার ব্যাস হবে বর্গক্ষেত্রের যে কোনো একটি কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হবে পরিবৃত্তের ব্যাস, আর বর্গক্ষেত্রের বাহু হবে অন্তর্বৃত্তের ব্যাস। তাহলে মনে করি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য ধরে নিই। মনে করি বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান a একক। অতএব বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাস সমান a একক, বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান a√2 একক। তাহলে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত, অতএব বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কী হবে। ব্যাস আছে a, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে a/2, পরিবৃত্তের ব্যাস a√2, ব্যাসার্ধ হয়ে যাবে a√2/2। এবার অনুপাতকে আমি যদি ভগ্নাংশে লিখি অর্থাৎ ভাগ চিহ্ন,
ভাগে গুণ হলে উল্টে যাবে 2/a√2। 2 2 ক্যান্সেল হলো, এ ক্যান্সেল হলো, সমান 1/√2 সমান হবে 1:√2। তাহলে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত হয়ে গেল 1:√2। খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। তারপরে দেখো 20 দাগের 4 অঙ্ক। একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি। 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে? মিনিটের কাঁটা, তার দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেমি। তাহলে মিনিটের কাঁটার দৈর্ঘ্য যদি 7 সেমি হয়, ঘড়িটি মিনিটের কাঁটায় সম্পূর্ণ একবার পরিক্রমণ করতে হলে যে বৃত্তাকার পথ পরিক্রমণ করে তার দৈর্ঘ্য হবে 2π × 7 সেমি। এবার মিনিটের কাঁটা পুরোটি একবার পরিক্রমণ করলে 1 ঘন্টা সময় লাগে। তাহলে 1 ঘন্টায় 2π × 7 সেন্টিমিটার যাবে। 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য যাবে বের করে নেব। তাহলে দেখো মিনিটের কাঁটার দৈর্ঘ্য সমান 7 সেমি। অতএব মিনিটের কাঁটা ষাট মিনিটে অতিক্রম করে 2π × 7 সেমি। মিনিটের কাঁটা 1 মিনিটে অতিক্রম করে, তার থেকে কম, তাহলে 2π × 7/60 সেমি। মিনিটের কাঁটা 15 মিনিটে অতিক্রম করবে 2π × 7 × 15/60 সেমি। এবার পায়ের মান আগে বসিয়ে দিই। 2 × 22 × 7 × 15, পায়ের মান 22-এর 7, তাহলে 7টা নিচে নেমে গেল 60। এবার কাটাকাটি করি, কী হবে? 7 7 ক্যান্সেল হয়ে গেল, 15 দিয়ে কাটলে 4 15 60, 2 2 × 4, 2 11 2 × 22 সমান 11 সেমি। অতএব 15 মিনিটে কাঁটাটি 11 সেমি পথ ঘুরবে, ঠিক আছে। এরপর একবারে শেষের অঙ্ক, অর্থাৎ 20 দাগের 5 অঙ্কটি দেখো। একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত? তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য যত হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যও একই হবে। তারপর তাদের পরিসীমা বের করে তাদের অনুপাত করে দেবো। তাহলে প্রথমে আমি ধরে নেব যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আমরা ধরে নিই 2r, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 2r। তাহলে মনে করি বৃত্তটির ব্যাস সমান 2r একক। অতএব ব্যাসার্ধ সমান r একক, পরিধি বা পরিসীমা সমান 2πr একক। এবার বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান 2r একক, কারণ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্যের সঙ্গে সমান। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2r একক, বর্গক্ষেত্রটির পরিসীমা সমান, বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণিত 2r একক সমান 8r একক। এবার বৃত্তের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত, অতএব বৃত্তের পরিসীমা ইজ টু বর্গক্ষেত্রের
পরিসীমা সমান বৃত্তের পরিসীমা বা পরিধি 2πr 2πr ইজ টু 8r সমান, এটা যদি ভগ্নাংশ করে দিই তাহলে 2πr বাই 8r। এবার পায়ের মান বসিয়ে দিই, 2 ইন্টু 22 ইন্টু r, পায়ের মান 22-এর 7, তাহলে 7টি নিচে হয়ে যাবে, ইন্টু 7 ইন্টু r, কাটাকাটি করলে আর আর ক্যান্সেল হয়ে গেল, 2 4 দুগুণে 8, 2 দিয়ে যদি কাটি 2 দুগুণে 4 11, নিচে থাকলে 7 দুগুণে 14, উপরে থাকলো 11 বাই 14 সমান 11:14। তাহলে বৃত্তের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত আমরা পেয়ে গেলাম 11:14। খুবই সহজ অঙ্ক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।